আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, গায়েবী মামলা। এই কথাগুলো আমরা রাজনীতিতে হরহামেশাই শুনি। তবে রাজনীতিতে রাজনৈতিক কারণে বা অকারণে অভিযোগ যাই হোক না কেন, পাল্টাপাল্টি মামলার সংস্কৃতি কিন্তু নতুন কিছু না, যেমনটা সঙ্গীতা কিছু তথ্য দিচ্ছিলেন। এবং এই পাল্টাপাল্টি রাজনীতি এবং এই সংস্কৃতি এটা প্রতিনিয়ত বাড়ছে, তথ্য তাই বলে। এর ফলে রাজনীতিতে এটি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ প্রতিদিন আমরা শুনতে পাই। আজ আমরা আলোচনা করব রাজনীতিতে হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা এবং সবশেষ যেটা শুনতে পাচ্ছি বলা হচ্ছে গায়েবী মামলা। সব মিলিয়ে আমরা এই বিষয়টির নাম দিয়েছি উদর মামলা ভুদর ঘাড়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি হলেন এবিএম মোশাররফ হোসেন। তিনি হচ্ছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। এছাড়া আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। বিষয়টা তো শুনলেন, আপনি আইন পেশায় আছেন, আপনাকে দিয়ে শুরু করি। আমরা সারা জীবন শুনে আসছি মামলা দুই রকমের, ফৌজদারি মামলা আর দেওয়ানি মামলা, সিভিল এবং ক্রিমিনাল কেস। কিন্তু রাজনীতিতে আপনারা যারা রাজনীতি করেন আপনারা অনেক রকমের মামলার কথা বলেন, যেমনটা বলছিলাম মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, রাজনৈতিক মামলা, সবশেষ যোগ হয়েছে গায়েবী মামলা। তো এগুলো তো রাজনীতির ভাষা, নিশ্চয়ই এর মধ্যে আইনের ব্যাপার আছে। এখন কোন রকমের ভিত্তি ছাড়া কারোর বিরুদ্ধে যখন মামলা করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে, আমরা ধরে নিই সাধারণভাবে ওটা কি বলা হচ্ছে রাজনৈতিক মামলা, মানে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে। আবার এটাও ঠিক যে এই ঘটনা নতুন না, বড় দুটি দল, দুটি সরকারই পাল্টাপাল্টিভাবে এই কাজগুলো করেছে, কিন্তু উদ্বেগের কারণ হচ্ছে এর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই যে মামলা, পাল্টা মামলা এবং মামলার রাজনীতি, এতে কি কেউ লাভবান হয় শেষ বিচারে? আমার মনে হয় আমাদের প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে সংখ্যাগুলো আসলে এখানে বলা হচ্ছে, আমাদেরকে তো আসলে তথ্যগুলো আগে ভেরিফাই করে নিতে হবে। আমরা তথ্যগুলোকে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স সত্য হিসেবে ধরে নিতে পারি না, এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশনের একটা ব্যাপার কিন্তু আছে। মানে আমরা যেসব তথ্য দিচ্ছি আপনি সেটা নিয়ে বলছেন না, যেহেতু এখানে বলা হচ্ছিল খবরের মধ্যে, এবং আমি আজকে নিজেও সংবাদপত্রগুলো পড়ে দেখেছি যে এই যে বলা হচ্ছে যে 4000-এর বেশি মামলা দেওয়া হয়েছে সাম্প্রতিককালে, বিএনপিকে কোট করা হচ্ছে। হ্যাঁ, আর এই যে পেছনের যেহেতু বিএনপির কাছ থেকে তথ্যগুলো এসেছে, বলা হয়েছে 4000-এর বেশি মামলা দেওয়া হয়েছে, যেখানে অভিযুক্ত করা হয়েছে 3,60,000-এর অধিক বিএনপি নেতাকর্মীকে। তো আমাদেরকে এখানে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমরা এর আগেও দেখেছি যে যেখানেই স্পর্শকাতর রাজনৈতিক বিষয় জড়িত থাকেন সেখানে বিএনপির কাছ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত সংখ্যাগত বিষয়ে সত্যতার ব্যাপারে অনেকাংশেই আমরা দুর্বলতা লক্ষ্য করেছি। আপনাদের সূত্র কি বলে? ওনারা দাবি করছেন 4000-এর বেশি। আমি প্রথমত আমি আপনার প্রশ্নের জবাবে আসছি, কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই যে এখানে এই সংখ্যাটা নিয়ে আমার একটা সন্দেহ আছে, এবং সেজন্য বলছি তাহলে আপনাদের প্রাপ্ত তথ্য কি বলে? আমার কাছে এই মুহূর্তে এই বিষয়ে তথ্য নেই, কারণ আমি আজকে খবরের কাগজে বিষয়টি দেখছিলাম যে পুলিশ বলছে, প্রথম আলোতে যে খবরটি এসেছিল যে পুলিশ বলছে যে গত কয়েক মাসে এই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেই কারণেই হোক, কারণ প্রতিটি মামলার পিছনেই তো একটি আইনি ভিত্তি থাকতে হয় যেটি আপনি বললেন, তো সেই ভিত্তি অনুসারেই কয়টি মামলা করা হয়েছে এই তথ্যটি পুলিশের আরো কয়েকদিন লাগবে জোগাড় করে দিতে। এবং আমি সংবাদপত্রগুলোর মধ্যেও দেখলাম তাদের নিজেদের পাঠানো প্রতিনিধিদের যে খবর, সেখান থেকেও তারা কোনোভাবে ইন্ডিপেন্ডেন্টলি এই নাম্বারগুলো ভেরিফাই করতে পারেননি। তো এই মুহূর্তে আমাদের কাছে শুধুমাত্র বিএনপির ওয়ার্ডই আছে এই বিষয়টি সম্পর্কে। তো এইখানে আমি আপনার কাছে একটু যে জিনিসটা নিয়ে আসতে চাই যে কেন আমি বলছি, আমি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিষয়টি বলছি না। 2014 সালের দিকে যদি আপনি একটু ফেরত যান, 2013 সালের ডিসেম্বর থেকে 2014 সালের জানুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বিএনপির নাকি প্রায় 242 জন নেতাকর্মী নিহত হয়েছিল। এটি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন বেগম খালেদা জিয়া। এটার উপরে একটি তদন্ত করে এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ডেইলি স্টার, যেটা শিরোনাম ছিল সরি খালেদা, ডেথ ফিগারস ব্লোন আউট অফ প্রপোর্শন। এই নিউজটি আসে আপনার 10ই ফেব্রুয়ারি 2014 সালে।
যেখানে দেখা যায় পুলিশের সাথে বিভিন্ন সময়, ওই সময় আপনারা জানেন যে সারা দেশে জ্বালাও পোড়ার যে সময়টা যাচ্ছিল, ওই সময় বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সহিংসতায় জড়ানোর এইসব কারণে, বিভিন্ন কারণে তাদের 17 জন নেতাকর্মী নিহত হওয়ার একটা বিষয় তারা ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারে। তো কোথায় 17 আর কোথায় 242? তো যখনই আপনি বিএনপি হাজারে হাজারে কোনো তথ্য নিয়ে আসছে, আমি এই বিষয়ে প্রথমে একটু সন্দিহান হচ্ছি এবং বিষয়টিকে একটু সাবধানতার সাথে আমি দেখছি। এখন আপনি যে বিষয়টি বললেন যে কোনোভাবেই কি আইনি কোনো ভিত্তি ছাড়া কাউকে গ্রেফতার করা যায় কিনা নিয়ে বললেন, আমি একটু মোশাররফের কাছ থেকে সংখ্যাগত বিষয়টা জেনে আসি, আবার আপনার কাছে আইনি ভিত্তি নিয়ে শুনবো। সেটি হচ্ছে যে সংখ্যাটি আপনারা দাবি করছেন সেটার ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমরা দু দলের কাছ থেকেই বা অনেক দলের কাছ থেকেই অনেক সংখ্যার কথা শুনি, সেগুলো হয়তো সংবাদ মাধ্যম তাদের সূত্র মতো যাচাই করলে অনেক সময় মেলে না, কিন্তু রাজনৈতিক নেতাদের সংখ্যা সবসময় অনেক বাড়িয়ে বলা হয়ে থাকে। কিন্তু এই 4000 এবং 3,60,000 আসামি গ্রেপ্তার, 4600, এগুলো সম্পর্কিত আপনাদের সুনির্দিষ্ট তথ্য আছে কি? ধন্যবাদ, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাগরিক টিভির দর্শক শ্রোতাদেরকে। আপনি যে প্রসঙ্গটি আজকে আলোচনার বিষয়বস্তু নির্বাচন করেছেন, এটা কিন্তু বাংলাদেশে এখন খুব একটা বার্নিং ইস্যু। কারণ আপনাদের মিডিয়ায় যেমন আজকে আপনি একটি শিরোনাম করেছেন, বাংলাদেশের লিডিং যে পত্রিকাগুলি আছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, সব মিডিয়ায় কিন্তু আজকে এই আপনার রাজনৈতিক মামলা বলেন, ভুতুড়ি মামলা বলেন, অথবা গায়েবী মামলা বলেন, এই নিউজগুলি আজকেও যদি আপনি প্রথম আলো দেখেন, সেখানে কিন্তু একটা বিরাট নিউজ আছে। কিন্তু ওই যে বলছিলাম, এগুলো সবসময় ছিল না, সবসময় না। আপনার সবসময়ের মাত্রাটা কতটুকু হবে? আপনি আপনার সংবাদপত্র কথাটা বলেছেন যে মাত্রাটা, পরিমাণটা কত হবে। আপনি যদি বলেন যে দেখেন মামলা কিন্তু রাজনৈতিক মামলা হয়, এটা স্বাভাবিক, আমরা বুঝি, সেই মামলার ভিত্তিটা কতটুকু সেইটা কিন্তু আমাদের দেখতে হবে। বিএনপি গত 1 সেপ্টেম্বর একটি জনসভা করেছে ঢাকাতে, প্রায় 2 বছর পর, তাও সরকারের যে নিয়ম নীতি অনুমতি নিয়ে মিটিংটি করেছে, এবং সেই জনসভায় কোথাও কোনো গন্ডগোল হয়েছে, কোনো সহিংসতা হয়েছে, এইটা আমরা যেমন কোথাও দেখিনি, আজকে ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, কোথাও এই ধরনের সংবাদ দেয়নি। আগের মামলায় অভিযুক্ত আমাকে একটু দেন নাই, এবং মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আপনি লক্ষ্য করবেন সেই মামলা থেকে ফিরে যাওয়ার সময় প্রায় 1 থেকে 150 লোকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্দেশ্যটা কি? এখানে আইনমন্ত্রীর বক্তব্য 1 থেকে 1.5 বলছেন, যেহেতু আমরা সংখ্যা নিয়ে কথা বলছি, সুনির্দিষ্ট সংখ্যাটা কি নিয়ে এটা আমি টোটাল দিচ্ছি আপনাকে। গ্রেপ্তার আমি হচ্ছে ওই মিটিংটা থেকে গ্রেপ্তার হয়েছে। কারণটা কি? ঢাকা শহরে আওয়ামী লীগ কখনো চিন্তা করে নাই যে বিএনপির উপর এত নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা দেওয়ার পর একটা জনসভায় এত ধরনের জনতার সমাবেশ হতে পারে। এটা আওয়ামী লীগের চিন্তার বাইরে ছিল। এবং আপনাকে একটা কথা, আইনমন্ত্রীর বক্তব্য আপনি লক্ষ্য করবেন, আইনমন্ত্রী বলেছেন কিন্তু যে মামলা হচ্ছে, এটা কিন্তু অস্বীকারের কোনো সুযোগ নাই। এখন সে বলছে এটা তদন্ত করে দেখা যাবে। তদন্ত কে করবে? পুলিশ। কিন্তু মামলার বাদী তো ম্যাক্সিমাম পুলিশ। তাহলে আপনার তদন্তের গ্রহণযোগ্যতা এখানে কোথায়? আমি একটা কথা বলি যে 1 সেপ্টেম্বর পুলিশই তো না, আমি তো বলি এখানে দলীয়করণ যে এমন একটা মাত্রায় গিয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে 5 তারিখ, আজকে হলো 7 তারিখ, এই পর্যন্ত আমরা, আপনি জানেন যে বর্তমান যুগটা কিন্তু তথ্য প্রযুক্তির যুগ। কোনো থানায়, কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে যে মামলাগুলি হয়, প্রতিনিয়ত আমাদের বিএনপির একটা মামলা সেল আছে আলাদা, সেই সেলে কিন্তু কাগজগুলি পাঠানো হচ্ছে প্রতিনিয়ত। কারণ আপনি জানেন গভর্নমেন্টের এইটা অলিখিত একটা আদেশ যে 1 তারিখের পর থেকে সারা বাংলাদেশে যে কয়টি থানা আছেন, আপনি উপজেলা না থানা, আপনি যদি উপজেলা আমাদের প্রায় 500-র মতো, কিন্তু থানা কিন্তু প্রায় 700-800 বা 1000-এর মতো, একটি অলিখিত নির্দেশ প্রত্যেকটি থানায় একটি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে। এখানে ব্যারিস্টার সাহেব আছেন যে 15-3 অথবা 1 ধারায় মামলা করতে হবে। আমি আমার নিজেরও 2টি থানা আছে, আমি সেখানেও কিন্তু এই ধরনের মামলা হয়েছে, কোনো ঘটনা হয় নাই, কোনো কিছু হয় নাই। একটি যে আশঙ্কা এই যে আপনার সহিংসতা হতে পারে, ওই যে জ্বালাপোড়া হতে পারে, পুলিশ যখন মামলাটি লিপিবদ্ধ করে, রেকর্ড করে বা লেখে, নিশ্চয়ই আইনের ধারায় কোনো না কোনো অভিযোগটাকে, আমি সেই একটা ধারাটাই আমরা বলছি। ম্যাক্সিমাম মামলা যেটা এই 1 মাস 5 দিনে হয়েছে, সেটা হলো 15-1 অথবা 15-3 ধারা। ব্যারিস্টার সাহেব হয়তো কথাটা বলতে পারবে যে ধারা বিশেষ ক্ষমতা আইনে। এখন 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে মামলাগুলি হয়েছে, যে আমাদের দপ্তরে আমরা বিএনপির যে সেল, মামলা সেল, সেখানে 4149টি মামলার কাগজ আমাদের দপ্তরে এসেছে।
এর নাম, যেমন আপনি বলেন এবিএম মোশাররফ হোসেন এরকম সহ 10 জন বা 20 জন 50 জনের নাম দিয়ে অজ্ঞাত আরো 200-250 বাই নেইমে যে মামলা। অজ্ঞাতগুলো তো বিএনপির লোক নাও হতে পারে। আমি সেটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ বাণিজ্য, এক ধরনের এইটাই বাণিজ্য, নেতাকর্মীদের আতঙ্কের মধ্যে রাখা। সেখানে আসামির সংখ্যা বাই নেইমে একেবারে নাম দিয়ে 86,692 জন, এবং অজ্ঞাত আসামি এইটা যদি আপনি ধরেন তার সংখ্যা হইলো, মানে একটা মামলা কিন্তু একটা সংখ্যা বলে বাই নেমে 20 জন সহ আরো হয়তো 250 জন, সেগুলোকে আপনারা যোগ করছেন। হ্যাঁ, সেখানে হলো 2,76,277 জন। এই টোটাল আসামির সংখ্যা 1 মাস 5 দিনে 3,62,969 জন। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, এখন আপনি যদি বলবেন তাহলে হোয়াট ইজ দ্য সোর্স, ইতিমধ্যে আমাদের গ্রেফতার হয়েছে 4,684 জন সারা বাংলাদেশে। আপনাকে একটা উদাহরণ বলি, মামলার ভিত্তিটা কোথায়। আমাদের এই যে গত আমরা মিটিং করেছি 30 তারিখ, সেই মিটিংয়ে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, উনি এই মামলার আসামি। এই সরকারের পুলিশ বাহিনী হাবিবুন্নই সোহেল, যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি যুগ্ম, আমি একটু শেষ করি, তাকে গ্রেফতার করেছে জেলখানায় বসে, সে নাকি নাশকতার সাথে সে এই মামলার আসামি। আপনাকে আরেকটু আমি আরো মজার ঘটনা, বুকার একটা প্রশ্ন নিয়ে আসি। হ্যাঁ, বুকার একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরছি। বুকাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে, শুনি বুকাই কি বলে। যে মরে গেছে তার বিরুদ্ধে যদি মামলা করা যায়, তাইলে যে জন্মায় নাই তার নামেও কি একটা মামলা দেওয়া যাইব? জন্মের সময় একটা মামলা নিয়ে জন্মাইতো না, সে কিন্তু চমৎকার কথা বলেছে। এখন তার কথাই আমি বলি, আপনি দেখবেন সে যে কথাটি বলেছে যে মারা গেলে তার বিরুদ্ধে, জন্মের আগে তো মামলা নিয়ে বেড়ে যায়। আমাদের আপনি চিনবেন চক বাজার, আমরা তো নাগরিক হিসেবে জন্মাই অনেক ঋণ নিয়ে, হ্যাঁ ঋণ নিয়ে, ওই মামলা নিয়ে এখন জন্মাবো, নিউ আরেকটা আমাদের টাইটেল যোগ হবে আমাদের নামে। আপনি দেখবেন এই যে ঢাকা চক বাজারের কমিশনার ছিলেন আজিজুল্লাহ সাহেব, 2016 সালে মারা গেলেন। অথচ আমরা দেখলাম এই 1 সেপ্টেম্বরের পর থেকে উনি নাকি পুলিশের গাড়িতে বোম ছড়েছে, উনি আসামি। আমাদের এক গায়েবী মামলা কোনটাকে বলছে? এইটাই তো গায়েবী, যে মানুষটা বেঁচে নেই তার নামে বেঁচে নাই, যে মানুষটি হজে আছে, যে মানুষটি বাইরে আছে, যে মানুষটি জেলখানায় আছে, সেটাই তো গায়েবী মামলা। আগে আমরা শুনতাম যে সেগুলো নিশ্চয়ই তদন্তে প্রমাণিত হবে। যে এখন আপনাকে, আপনার কথাই মানি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আপনাকে এই কথা মানতে হবে, কিন্তু আপনি একটা লোককে ফলস মামলা দিবেন, মিথ্যা মামলা দিবেন। এর আগে তো আজকে সে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সে গ্রেফতার হয় কারাগারে। এই যে 4,684 জন কারাগারে আছে, এদেরও তো এই নাম দেওয়ার কারণে তারা আজকে, তারা কি অপরাধী? এদের এই জীবনটা কে ফিরিয়ে দেবে? এদের পারিবারিক সাথে যে একটা বিরাট গ্যাপ, এটা কে ফিরিয়ে দেবে? তার আর্থিক যে ক্ষতি হলে এটা কে ফিরিয়ে দেবে? বিশেষ করে যে এই জিনিসটি আপনার তাদের একটা মানসিক নির্যাতন, আজকে সেইটার কি হবে? আজকে আপনি দেখবেন যে একটা কথা আপনাকে বলি, যে আইন তো সবার চোখে সমান হতে হবে। আজকে আমরা জনসভার জন্য পারমিশন নেই, সেখানে আমাদের নেতাকর্মী আসার সময় গ্রেফতার হয়ে যায়। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গে ট্রেন যাত্রা করেছে, 1 ঘন্টা ট্রেনকে থামিয়ে বক্তৃতা দিয়েছে। পুলিশ কি একটা মামলা করেছে? একজনকে কি গ্রেফতার করেছে? সুতরাং আইনকে আমরা সমান চোখে দেখতে চাই, আর এটা যখনই সমান চোখে না হয় তখনই কিন্তু আজকে এই প্রশ্নগুলি দেখা দিচ্ছে। আপনারা মিডিয়ারা বলছেন, সংবাদপত্রগুলো বলছে, সুধীজনরা বলছে, আজকে পুলিশও বলছেন যে আজকে দেখবেন আইজি সাহেব বলতে বাধ্য হয়েছে, যদি কেউ এই ধরনের ভুতুড়ি মামলা দেন তাহলে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেবে। কারণ প্রশাসনকে এমন দলীয়করণ করা হয়েছে, এখানে প্রশাসনের তো কোনো চেইন অফ কমান্ড নেই, কোনো কন্ট্রোল নেই। আচ্ছা, সেগুলো আমরা শুনবো ওনার কাছ থেকে পাল্টা বক্তব্য। আর তার আগে বোকের আরেকটা প্রশ্ন নেই এই মামলা সংক্রান্ত। গায়েবী মামলার জন্য কি গায়েবী উকিল নিয়োগ করা যাবে? বোকায়ের আজকে মানে রস অনেক বেড়ে গেছে, অনেক কঠিন বিষয় নিয়ে মজা মজা কথা বলছে। মানে মামলার যে ইতিহাস আমরা শুরুতে বলছিলাম, এই যে ক্রমান্বয়ে বাড়া, যেমন 1996 থেকে 2000 সালে বিএনপির বিরুদ্ধে ছিল 5,888টি মামলা। পাল্টা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে 2001 থেকে 6 বেড়ে গেল 7,198টি। আমার মনে হয় ওগুলো ছিল, তথ্যগুলো ছিল মামলাগুলো প্রত্যাহারের নাম্বার, না প্রত্যাহারের না, মানে মোটো দেয়া এবং প্রত্যাহারের সংখ্যা আছে। তখন আবার দুটি দলই পাল্টাপাল্টি করে প্রত্যাহার করত, যখন যারা বিরোধী দলে ক্ষমতা এসে প্রত্যাহার করত, এবং তাতে করে অনেকের হয়তো জেনুইন অভিযোগও যদি থেকে থাকতো, রাজনৈতিক বিবেচনা হয়তো সেগুলো প্রত্যাহার হয়ে গেছে। অনেক বড় বড় নেতাদের মামলার কথা আমরা শুনেছি। কিন্তু উনি যেই ব্যাখ্যাগুলো দিলেন যে একজন মানুষ হাজির নেই বা মারা গেছেন, তার নামে যখন মামলা হয়, এটা কি ভুল না হয়রানির উদ্দেশ্যে
কি বলবেন এটাকে? না দেখেন, ভুলের কথায় কিন্তু আইনমন্ত্রী এবং আপনি নিজে পুলিশের মহাপরিদর্শকের যে বক্তব্যটি দিলেন তা থেকে আমরা বুঝতে পারছি যে এই ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা শুধরানোর উপায় আছে। এক হচ্ছে যে যেসব পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই ধরনের ভুল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরেকটি হচ্ছে যে যারা আসলেই ঘটনাস্থলে এরকম কোনো অপরাধ করার সময় ছিলেন না তারা অবশ্যই এই বিষয়ে শাস্তি পাবেন না। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মামলাগুলো দায়ের করার পেছনে এই বিগত কয়েকদিনের যে মামলাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে পুলিশের তরফ থেকে যেই অভিযোগটি আসছে সেটি হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য। এছাড়াও অন্য কয়েকটি বিষয় আসছে, যেরকম গোপনে বৈঠক করা, জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা। এগুলা কি আসলে খুব অস্বাভাবিক রকমের অভিযোগ বলে আপনার মনে হচ্ছে? আমাদের কি খুব পিছে তাকাতে হবে? আমরা যদি উনি বলছিলেন যে কোনো ঘটনা ঘটে নাই, তাহলে কোনো ঘটনা ঘটেছে সেই অভিযোগ না, আপনি চিন্তা করে দেখতে হবে যে আমরা যদি 2013 থেকে 2015 সাল দেখি, মাত্র 4 বছর আগের কথা, 3 বছর আগের কথা, আমরা 2013 সালে যুদ্ধ অপরাধের যে বিচার, সেই সময় জামাতে ইসলামের যে সহিংস আন্দোলন এবং বিএনপির সেখানে যে স্বতঃস্ফূর্ত আপনার অংশগ্রহণ, এবং 2013 সালের শেষের দিক থেকে শুরু করে 2014 সালের প্রথমার্ধ পর্যন্ত ওগুলোর তথাকথিত গণতন্ত্রের জন্য যে আন্দোলন, এই আন্দোলনগুলো তখনও কিন্তু উস্কানিমূলক বক্তব্য থেকেই এই সহিংসতাগুলো শুরু, এবং তখনই মামলা হয়েছে। না, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন যে 46 জন, আপনি কিন্তু অনেকক্ষণ সময় নিয়েছেন, আমাকে একটু বলা শেষ করতে দিতে হবে আমার এই পয়েন্টটি অন্তত। 46 জন মানুষ ওই সময়কার ওই 5ই জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করার জন্য বিএনপির যেই ঘোষণাগুলো আসে এবং তার পরিপ্রেক্ষিতেই তাদের নেতাকর্মীরা যে সহিংসতা চালায়, সেখানে 46 জন মানুষ মারা গিয়েছিলেন, যার মধ্যে 20 জন ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কাছ থেকে, মানে সে একই দল যারা 2013 থেকে 15 সালে আমাদেরকে এই ধরনের একটি নাশকতা বলেন, সহিংস আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন, এই ধরনের একটি দল থেকে আবারও তারা ঠিক একই রকমের উস্কানিমূলক বক্তব্য শুনতে পাচ্ছেন মঞ্চ থেকে। তাহলে পুলিশ যদি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য একটি বেশি কঠোর হওয়ার মতন মনোভাব পোষণ করেন, আমরা কিন্তু আসলে তাদেরকে খুব একটা বেশি দোষ দিতে পারবো না। হ্যাভিং সেড দ্যাট, আমি আবারও আমার পয়েন্টটা রিপিট করতে চাই যে কোনোখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে যেই মানুষটি সেখানে ছিলেন না, যেই মানুষ এখন দেশের বাইরে ছিলেন ঘটনার সময় অথবা অপরাধ সংগঠিত হওয়ার সময়, উনি আসলে জীবিতই নেই, এই ধরনের ভুল হলে অবশ্যই আমি মনে করি এবং আমার আশা থাকবে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়গুলো যথাযথ গুরুত্বের সাথে দেখবেন এবং এখানে রেকটিফাইং স্টেপস নেওয়ার জন্য তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে মোশাররফের কাছে ফিরবো। কিন্তু আপনি যেটা বলছিলেন যে 13-14 সালের সহিংসতার জন্য তখন যে মামলাগুলো হয়েছে সেই মামলা এখনো আসামি ধরা হচ্ছে, সেই মামলা আসামি ধরার কথা না। বিষয়টি হচ্ছে আপনি ওই ধরনের উস্কানির আমরা আবার হতে পারে সেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু আরেকবার দেখতে চাই না। এটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই না, আমার মনে হয় না বাংলাদেশের কোনো নাগরিক, আপনাদের এই নাগরিক টিভির সকল দর্শকরাও আমার মনে হয় না সেই ধরনের অবনতি আরেকবার দেখতে চায়। আমি বলছি কি যে ওরকম আবারও ঘটাতে পারে, সেই আশঙ্কাই কি ধরা হচ্ছে এখন? হতেই পারে, সেই আশঙ্কা তো খুবই অমূলক নয়, একদমই অমূলক। এখন আপনি ওই পয়েন্টটা যদি ছোট করে বলেন যে করতে পারেন সন্দেহ করে, আশঙ্কা করে আগাম ধরা, এইটার আইনি ভিত্তিটা কি? না, এখানে উস্কানিমূলক, আপনি যদি মনে করেন যে এখান থেকে ভায়োলেন্সের ইনস্টিগেশন হচ্ছে এবং এর মাধ্যমে ভায়োলেন্স কমিটেড হতে পারে, এটা তো একটা অফেন্স আমাদের পেনাল কোডের মধ্যেই আছে। অর্থাৎ আমাদের প্রচলিত আইনের মধ্যে আপনি যদি, রাজনীতির ক্ষেত্রে কতটা প্রযোজ্য? অবশ্যই রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ 2013 থেকে 15 সালে আমরা তো দেখলাম যে উস্কানি আর শুধু উস্কানি থাকে না, সেই উস্কানির থেকে অ্যাকচুয়াল যে ভায়োলেন্সটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সীমাবদ্ধ না, যেটা সিভিলিয়ানদের প্রতিও হতে পারে, সেটা কিন্তু আমরা 2013 থেকে 15 সাল পর্যন্ত খুব পরিষ্কারভাবেই দেখেছি। এবং এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তো মানে যে ভাষ্য, সেই ভাষ্য মতে এটি একমাত্র না, অভিযোগ না, তাদের বিরুদ্ধে পুলিশের উপরে আক্রমণেরও কিছু অভিযোগ আছে। এখন এটা সত্যতা অবশ্যই পুলিশের উপরে বর্তায়, এটি প্রমাণ করা। বিষয়টা ছিল যখন যে ঘটনা ঘটছে তার জন্য মামলা দায়ের করছে, অভিযোগ তদন্ত করে দেখবে, মিথ্যা প্রমাণিত হলে মামলা চলবে না, না হলে চার্জশিট দেবে, বিচার হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেই ঘটনাগুলো ঘটে নাই তার জন্য যে মামলাগুলো হচ্ছে, প্রশ্ন হচ্ছে ওনাদের সেটি না। আমি একটু আপনার সাথে আরেকটু যোগ করি যে একটা ঘটনা ঘটতে পারে,
ঘটতে পারে, সেখানে কেউ না তো কেউ ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হলেন, অথবা অন্য কোনো পথচারী ক্ষতিগ্রস্ত হলো, অন্য কেউ হলো। কিন্তু আপনি এই মামলার চরিত্রগুলি একটা বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করবেন, এই মামলার 99% বাদী পুলিশ। এটা কিভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা কিভাবে সম্ভব? পুলিশের এত কি দায় পড়েছে যে প্রত্যেকটা মামলায় পুলিশ বাদী হয়ে মামলা দিতে হবে? যেখানে জননিরাপত্তা, না, এটা কয়টা ব্যাপার, আপনি যদি এবারে যদি সবই হয়ে যায় একই কায়দায় একই স্টাইলে রাজনীতি সংশ্লিষ্ট অপরাধগুলো তো না না আমি আশা ভাই আপনার সাথে একটু আমি দ্বিমত পোষণ করি এই কারণে, আপনি যদি অ্যানালাইসিস গুলি দেখেন, আপনি একটা অতীতের মামলাগুলির কথা বলেছেন যে সেই মামলাগুলোর বাদী কারা, আপনাকে কিন্তু সেটা দেখতে হবে। পুলিশ বাদী হয়েছে এই সংখ্যা কিন্তু খুবই কম ছিল, কিন্তু এখন এই মামলার বৈশিষ্ট্য হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, যেগুলোকে রাজনৈতিক মামলা বলা হচ্ছে। না রাজনীতি, আপনাকে যে কোনো একটা ঘটনা এটা রাজনীতি বলে না, সব মামলা কিন্তু রাজনীতি হয়নি। আপনাকে এখানে যে কথাটি ঈশা বলেছেন, মানে রাজনীতিবিদদের বিরুদ্ধে নাকি মামলা বা অভিযোগের ধরন অনুযায়ী, আমি তাহলে একটু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে রাজনীতি কি। আমি আজকে বিরোধী দল আছি, আমি বলবো সরকার আপনি আমার ট্যাক্স বাড়িয়েছেন, আপনি যদি আমার দাবি এই জনগণের উপর ট্যাক্সের বোঝা যদি আপনি প্রত্যাহার না করেন, তাইলে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার আপনার অধিকার নাই। ইট ইজ থ্রেট, এটা আমার রাইট আমি বলতে পারি। সেটাকে যদি আপনি থ্রেট মনে করেন, তাহলে আপনার রাজনীতির সেই মাঠে আপনি নাই, রাজনীতির সেই ব্যাকরণে আপনি নাই। আমি আপনাকে বলি, আপনার নিশ্চয় মনে আছে 2006 সালে 4 সালে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেব বলেছিলেন যে আগামী 30 এপ্রিল বিএনপি সরকারের পতন ঘটবে, ট্রাম্প কার্ড, আপনার নিশ্চয় মনে আছে। তা রাজনীতিতে সহনশীল সেই আব্দুল জলিল সাহেব এই বক্তব্য দেওয়ার পর কিন্তু সরকার পতনের কথা তো এখনো আমি বলি, আমি না, উনি বলছে যে আপনার উস্কানি, তাহলে এটা কি উস্কানি না, সরকার পতন হবে? কিন্তু সেখানে আব্দুল জলিল সাহেবের বিরুদ্ধে উস্কানি হচ্ছে আইন শৃঙ্খলা, আমি বলি আপনি আমার একটু আমি বুঝবো যে এইটাও একটা উস্কানি যে গভর্নমেন্ট 30 তারিখ আমি গভর্নমেন্ট ফেলে দেবো। সেখানে কিন্তু বিএনপি সরকার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেছিল বলেই জলিল সাহেবের নামে একটি মামলা কিন্তু করে নাই। আপনার আরেকটা মনে আছে যে তৎকালীন সময় বিরোধী দলীয় নেত্রী আজকে প্রধানমন্ত্রী বলেছিল যে আপনারা লগি বৈঠা নিয়ে আসবেন, এটা উস্কানি ছিল না? বিএনপি ক্ষমতায় ছিল, একটি মামলা কিন্তু তার বিরুদ্ধে করে নাই। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আপনার নিশ্চয় মনে আছে, আপনি সাংবাদিক দীর্ঘদিন করেন, যে বলেছিল যদি আমাদের দাবি না মানা হয় বঙ্গভবনে অক্সিজেন বন্ধ করে দেবে যাতে রাষ্ট্রপতি বাঁচতে না পারে। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল না। এখন কথা হচ্ছে কি, এই যে পাল্টাপাল্টি হচ্ছে, সংখ্যা বাড়ছে, নেতা নেত্রীদের বিরুদ্ধে হচ্ছে। যখন বিরোধী দলে ছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হচ্ছে, কিন্তু সংখ্যা প্রতিনিয়ত বেড়েছে। পাল্টাপাল্টির ফলে তো কেউই, যেটা আমি শুরুতে বলছিলাম, লাভবান হচ্ছে না। তাইলে এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি না কেন? সংস্কৃতি থেকে আমরা হয়তো বের হতে পারতাম বাংলাদেশের রাজনৈতিক যে সাম্প্রতিক ইতিহাস, সেখানে বড় কিছু ঘটনা যদি আমাদের দেখতে না হতো। এর মধ্যে একটা তো অবশ্যই আমাকে বলতেই হয়, সেটি হচ্ছে যে 21শে আগস্টের যেই ঘটনাটি ছিল, দুদিন বাদে যেটা নিয়ে রায় হবে, এবং আমরা আশা করি এখান থেকে আমরা সঠিক বিচার পাবো বিচার বিভাগ থেকে। তো সেখানে আপনি জানেন যে একদিনেই আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী নিহত হয়েছিল, 300-র বেশি আহত হয়েছিলেন স্প্লিন্টার ইনজুরি গ্রেনেডের মাধ্যমে। এদের মধ্যে আজ পর্যন্ত অনেকেই কিন্তু আপনার সেই স্প্লিন্টারের ভয়াবহ দাগ এবং সেরকম ভয়াবহ নিয়ে বেঁচে আছেন করা এবং অভিযুক্ত করা নিয়ে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু 2004 সালে, 2005 সালে, 2006 সালে ঘটেছিল। তো আমার রাজনৈতিক সহকর্মী যখন সহনশীলতার কথা বলছিলেন, আমি মনে মনে হাসছিলাম যে বিএনপির কারো কাছ থেকে যখন রাজনৈতিক সহনশীলতার কথা শুনতে হয় তখন কিন্তু খুবই অবাক লাগে। কারণ আমার মনে হয় আপনাদের তথ্যেও কিছুটা ভুল আছে। আমি জানি না আপনারা এই হিসাবটা কোথা থেকে নিয়েছেন, দৈনিক থেকে নিয়েছেন নাকি। আমার হিসাব মতে আমাদের যে দলীয় যে হিসাব, এবং যেহেতু আপনারা ওনাদের দলীয় হিসাবটি নিয়ে কথা বলছেন, আমার দলীয় হিসাবটা আমাকে বলতে হবে। সেটি হচ্ছে 2001 থেকে 6 এই 5 বছরের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষের অধিক মামলা করা হয়েছিল। একদিনে 20,000-এর বেশি ম্যাস অ্যারেস্টের ঘটনাও ঘটেছিল একদিনে। অন এ সিঙ্গেল ডে মোর দেন 20,000 পিপল ওয়ার অ্যারেস্টেড, এরকম দিনও গেছে। এবং 5 বছরে 22,000-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা হয়েছে। এখন এগুলো আপনারা কিন্তু ওই সময়কার জাতীয় দৈনিকগুলোর নাম্বারসগুলো ট্যালি করলেই দেখতে পাবেন। হয়তো আমার নাম্বারের কমপ্লিট ফিগার আমি আপনাদেরকে এখন দিতে পারবো না,
এই মুহূর্তে আমার কাছে ওনার মতন উনি যেটা বললেন ফুল লিস্ট আমার কাছে নেই, কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন যে অ্যাটলিস্ট কিলিং এর দিক থেকে, নিহত হওয়ার দিক থেকে ওই সময়ের পরিস্থিতি কিন্তু এখন থেকে অনেক বেশি ভয়াবহ ছিল। 21শে আগস্টের মধ্যে সবচেয়ে বড় প্রমাণ। আর উনি সহনশীলতার কথা বলছিলেন, রাজনৈতিক মামলার কথা বলছিলেন। আমার মনে হয় রাজনৈতিক মামলার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু ওই সময় আমরা দেখেছিলাম যখন সাবের হোসেন চৌধুরীর মতন নিরেট একজন ভদ্রলোক, তাকে একটা কাপ চুরির মামলা দেওয়া হয়েছিল। এটাকে আপনি রাজনৈতিক মামলা বলতে পারেন। আর উনি মাঝখানে বলছিলেন যে এই যে বেড়ে যাওয়া মামলা এত সংখ্যায় এত গত 10 বছরে নাকি বেড়ে গেছে। এক তো হচ্ছে যে আমরা দুই মেয়াদে ক্ষমতায় আছি, এই বিষয়টি মাথায় রাখতেই হবে। আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এর মধ্যে কিন্তু 2013 থেকে 15 গিয়েছে। আমাদের হাতে কিন্তু এই উপায় নেই মানুষকে মাফ করে দেওয়ার। তার মানে হচ্ছে একটা সরকারের কিন্তু দায়িত্ব 10 বছর এবং 2013 থেকে 15 যে সহিংসতা, অবশ্যই আপনাকে 2013 থেকে 15 পুরো বিষয়টি আপনাকে মাথায় নিতে হবে। মানুষকে হত্যা করার যে বিষয়, মানুষকে পুড়িয়ে 3rd ডিগ্রি বার্ন দেওয়ার যে বিষয়, হাজার হাজার বাস, ট্রাক, ভেহিকেল, ট্রেন, শিপ, লঞ্চ পুড়িয়ে ফেলার যে ঘটনা, কোটি কোটি ডলারের পাবলিক প্রপার্টি ডিস্ট্রাকশনের যে ঘটনাগুলোর অগ্রগতি কতটুকু জানা আছে আপনার? এগুলা আগাচ্ছে। এগুলোর ব্যাপারেও যখন ওনারা বলেন যে আমাদের, এগুলোর ব্যাপারেও তো ওনারা বলেন যে আমাদের ইয়ের থেকে বের হলে অ্যারেস্ট করে, ওনারা তো পাওয়া যায় না। ওনাদের অনেক এরকম অভিযুক্ত আছেন যাদেরকে নরমালি পাওয়া যায় না। এরকম অনুষ্ঠানের থেকে বের হলে দেখা যায় যে একজন অভিযুক্তকে পাওয়া গেছে। যেখানে নাম ধাম থাকে না, অজ্ঞাত, সেখানে তো ইনোসেন্ট মানুষের ভিক্টিমাইজড হয়ে যাওয়া আমার কোনো সন্দেহ নাই যে এই ধরনের বড় একটা ল এনফোর্সমেন্ট অপারেশন নিয়ে যখন আপনি ডিল করবেন তখন কিছু পটেনশিয়াল ফর অ্যাবিউজ সেখানে হয় না। সেখানে এটা আমার কোনো সন্দেহ নাই যেটা হতেই পারে। কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করে না? অবশ্যই থাকতে পারে এখানে রাজনৈতিক বিবেচনার বিষয়টি, কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্রাইমস এর ম্যাগনিটিউড গুলাই এমন ছিল গত 5 বছর বিশেষভাবে যে এই সংখ্যাটি নিয়ে উনি যেটা বলছিলেন সেটা বলার আসলে কোনো অবকাশ থাকে না। ক্রাইমস গুলা মানুষের বিরুদ্ধে এমন ভাবে করা হয়েছিল যে এই যে সংখ্যা মামলার, এটা দেখে আসলে কারোরই অবাক হওয়ার মতো কিছু নেই। আমি অবাক হই বরং আপনি যেটা বললেন যে এখনো আরো অনেক মানুষের কনভিকশন কিভাবে হয়নি। সেটাই তো, এত সহিংসতা হলো টানা 93 দিন সারা বাংলাদেশে, তার কারো বিচার হতে দেখলাম না আমরা। তার মানে কি যে এই বিচার কার্যগুলো আমি আপনার সাথে একমত, আরো দ্রুত এই বিচার কাজগুলো শেষ হওয়া উচিত। আগামী পরশুদিন যেভাবে 21শে আগস্ট মামলার রায় হবে, আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। ঠিক সেভাবে আমি মনে করি 2013 থেকে 15 সালের যে ভিকটিমরা, ইনোসেন্ট ভিকটিমরা, তাদের ফ্যামিলিরা, তারাও বসে আসে জাস্টিসের আশায়। আমি আপনাদের বিরুদ্ধে দিচ্ছি বা ওনাদের বিরুদ্ধে দিচ্ছি সেটা বলছি না, আমি জেনারেলি বলি। আপনার নিশ্চয় মনে আছে আমরা যারা রাজনীতির কর্মী, আমারও রাজনীতির বয়স কিন্তু এখন প্রায় 30+। আগে আমরা কি দেখতাম, রাজনীতিতে একটা স্ট্যান্ডার্ড ছিল, মিছিল করতে গেছেন, গাড়ি ভাঙছেন, একটা মামলা দিলেন, মামলা দিছে, কিন্তু সেই মামলাটা হতো কারে? সেই মামলা কখনো শীর্ষ নেতাদের নামে কিন্তু হতো না। বাট আমরা যারা ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছি, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, বিএনপি, এদের নামে হতো না। কারণ আপনি জানেন রাজনীতিতে নিচের লেভেলের কিছু লোকদের নামে এই মামলাগুলি হতো। কেন নেতারা কি স্পটে বা অনুষ্ঠানে সাধারণত এরা থাকে না, কিন্তু আজকে আপনি লক্ষ্য করবেন এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এইটাই ডিসিশনটা উনি বলেছে, একটা জায়গায় বলেছে যে আওয়ামী লীগের নাকি 22,000 লোকে হত্যা করেছে। এটা সম্পূর্ণ অসত্য একটা তথ্য। কারণ 22,000 লোক বাংলাদেশে যদি খুন হয়, সেখানে তো একটা বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা কোনটা আপনি নিশ্চয় জানেন। একদিনে হয়নি, কোনোভাবে ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। আই এম চ্যালেঞ্জ, এটা কোনোভাবেই সম্ভব না। 22,000 কত বছরে? 5 বছর সে বলছে ইম্পসিবল। আমাদের আমলে আমাদের উপরে এত নির্যাতন, আপনি শুনে আশ্চর্য হবেন যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, তাহলে মামলার সংখ্যা বেশি, নিহতের সংখ্যা বেশি। নিহতের সংখ্যা হলো আমাদের এদের 10 বছরে 1512 জন, অনেক কম, মানে 22,000-এর তুলনায়। একটা লোক মারা যাওয়া কিন্তু ডিস্টার্ব না। আমি আপনাকে বলি, এরশাদ বিরোধী আন্দোলন আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরশাদের 9 বছর আমরা সংগ্রাম করেছি। এরশাদ বিরোধী এই 9 বছরে আমরা অনেক সেলিম, দেলোয়ার, অমুক অনেক শুনেছি। টোটাল মৃত্যুর সংখ্যা কিন্তু 117 জন মাত্র। 100, কারণ একটা লোক মারা গেলে আপনার সেটার ইম্প্যাক্টটা কি হয় আপনি ভালো করে বোঝেন। আর তখন কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা মানুষ মারা গেলে তার বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হতো না, সেখানে আপনি সেরকম আমরা দেখি না। 9 বছরে 117 জন লোক মাত্র মারা গেছে, কিন্তু সেখানে আপনি 22,000 লোক মারা গেছে। এই তথ্য সম্পূর্ণ নির্ভুল এবং রাজনৈতিকভাবে একটা দেউলিয়াত্বের একটা, কারণ তাদের কাছে কোনো পরিসংখ্যান নাই। আরেকটু আমি আপনাকে কথা বলি যে রাজনীতি আপনি যে কথা বলেছেন যে আজকে উনিও বলেছেন যে আমরা সহিংসতা করেছি।
আমরা যদি আমাদের কাছে তো তথ্য প্রমাণ আছে, আপনি যদি চান আমি তথ্য প্রমাণ দিতে পারবো না, কিন্তু ওই সময়টাতে আমি বলি 13 সালে সেখানে আওয়ামী লীগ যে অনেক জায়গায় সাপোর্টাইজ করেছে এটার প্রমাণ তো আমি পত্রিকার কারেক্টিং দিয়ে আপনাকে আমি দিয়ে দিতে পারি। মাগুরাতে বাস পোড়াতে গিয়ে 4 জন গ্রেফতার হয়েছে 2013 সালে। পুলিশ তো বোঝে নাই যারা কাজ বাস পোড়াতে গেছে, থানায় গিয়ে দেখা গেছে তারা মাগুরা জেলা ছাত্রলীগের নেতা। রূপগঞ্জে বোম বানাতে গিয়ে একজনের হাত উড়ে গেছে, সেখানে পরে পুলিশ যখন তাদেরকে গ্রেফতার করেছে দেখা গেছে ছাত্রলীগের নেতা। 93 দিনের সব সহিংসতা সরকারি দল করেছে। সরকার অনেক ক্ষেত্রে সরকার সেখানে সাপোর্টাইজ আমাদেরকে করেছে। কিন্তু কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে আমি আপনাকে রেফারেন্স সহ বলি, সংবাদ মাধ্যমে বরিশাল জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাইদুল ইসলাম সাহেব সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ এক এমপির ব্যাপারে বলেছে, উনি 2013 সালে, আপনি নিশ্চয়ই পত্রিকা দেখেছেন, 2013 সালে ঢাকায় একটা বিহঙ্গ মতো একটা নির্দিষ্ট বাস পুড়িয়ে নমিনেশন উনি ভাগিয়েছে। এই ধরনের কথা তো আমরা আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখি, আমরা প্রিন্ট মিডিয়ায় দেখি। সব দলকে বিএনপির উপর চাপালে হবে না। প্রিন্ট মিডিয়াতে দেখা মানে সেটা কিন্তু ফ্যাক্ট না, কারণ না কারণ অভিযোগও কিন্তু যখন ছবি সহ দেওয়া হচ্ছে, যখন গ্রেফতারকৃতের নাম দেওয়া হচ্ছে, যখন আপনার ওই যে যারা বোমা সহ গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগের নেতারা সার্টিফিকেট দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিচ্ছে, এটাকে কি আপনি অস্বীকার করবেন? না, 93 দিনের সহিংসতা সেটি উনি বলছেন যে বিভিন্ন জায়গায় ধরা পড়েছে আওয়ামী লীগের, সেগুলো গণমাধ্যমে এসেছে। 93 দিন ধরে টানা ঘটনা, যাদের কর্মসূচি ছিল, যারা আন্দোলনের ছিল এবং যাদের দায় নেওয়ার কথা, অন্য দল যদি এসে করেও ফেলে দায়টা কার তাহলে? না, অন্য দল করে ফেলার যে বিষয়টা দেখেন, ওই উনি যেটা বললেন এরকম 2-3টা খবর তো আমরা সবাই দেখেছি, হ্যাঁ, এবং বিষয়গুলো সবসময় কি ধরনের ছিল যে একদম গ্রাসরুট লেভেলে একজন কর্মী 2-3 বছরও হয়নি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এদেরকে আমাদের সাধারণ সম্পাদক খুব সুন্দরভাবে এদেরকে বলেন অনুপ্রবেশকারী, যারা 2-3 বছরও হয়নি আওয়ামী লীগে যোগ দিয়েছেন, আওয়ামী লীগের আদর্শের সাথে আবার এরকম একজনকে দল থেকে এসে ঢুকে পড়েছে, এরকম হওয়াটা খুবই স্বাভাবিক এবং এরকম অনেককেই তখন ব্যবহার করা হয়েছিল এই ধরনের বিষয়। আমরা অনেকেই ভাবি যে একটি দলের ব্যানারের মধ্যে যে কয়টি মানুষ থাকে সবাই হয়তো ওই রাজনৈতিক আদর্শের অনুসারী, অনেকে কিন্তু আসলে রাজনৈতিক সেই দলটির আদর্শ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয় না। তো এরকম 2-3টি ঘটনা যা ঘটেছিল, এই বিষয়ে আওয়ামী লীগ কিন্তু কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি, এটা কি খেয়াল করেছেন? তাদেরও কিন্তু ঠিক গ্রেফতার হতে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু ঠিকই মিডিয়ায় এসেছে। আমরা সরকারি দল হিসাবে যদি চাইতাম তাহলে কিন্তু এগুলো কেউ জানতে পারতো না। ওই ঘটনা থেকে এটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ সিনসিয়ার ছিল এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার ক্ষেত্রে। কিন্তু যাদের আপনি যেটি বললেন যে 3 মাস ব্যাপী যাদের কর্মসূচি, যাদের 5-6 জন 10 জন করে প্রতিদিন গ্রেফতার হচ্ছেন ককটেল মারতে যে, এই বাস পুড়াইতে যে, তাদের দায়বদ্ধতা উনি নিতে অস্বীকার করছেন কেন? উনি তো ওই 3 মাসের মধ্যে 2-3টা ঘটনা দেখে ডেইলি 20-25টা ঘটনার দায় এড়াইতে পারছেন না। আপনাকে অবশ্যই ওই সময়কার আপনাদের যে সহিংস আন্দোলন, যেটা ইনফ্যাক্ট আপনারা ধরেই নিয়েছিলেন যে আপনারা কোনোভাবে এই সরকারের পতন ঘটাতে পারলে আপনারা আরেকবার ক্ষমতায় চলে আসবেন। দ্য প্রাইস ওয়াজ নট এন ইস্যু, ব্লাড ওয়াজ নট এন ইস্যু, ইনোসেন্ট লাইভস ওয়ার নট এন ইস্যু। তো এখন আপনি বসে এই ধরনের রিচ কথাবার্তা বললে তো আসলে হবে না যে আওয়ামী লীগেরও 2-3 জন এরকম ওই সময় গ্রেফতার হয়েছিল। বহু প্রমাণ আমি দিতে পারি না, ওই বহু প্রমাণই আপনার 2-3 জন, ওগুলো আপনি যেটা দেখাতে পারবেন আমিও একই জিনিসই দেখেছি। আমরা কেউ এখানে সেটা অস্বীকার করছি না যে এরকম 2-3টা বিষয় ওই সময় খবরের কাগজে এসেছিল, কিন্তু ওই সময় খবরের কাগজে প্রতিদিন 15 থেকে 20 জন আপনাদের দল এবং আপনাদের সাথে আরেকটি যে আরো সহিংস দল আছে, একটি উগ্রবাদী দল জামাতে ইসলামী এবং তাদের যে ছাত্র সংগঠন শিবির, তাদের অনেক নেতাকর্মী প্রতিটা দিন যে গ্রেফতার হচ্ছিল এই ধরনের সহিংসতা করতে যে, ওইটার কথা কিন্তু উনি এড়িয়ে যাচ্ছেন। কিন্তু ওই সময়ের অপরাধের খেসারত কি এখনো দিতে হবে? কেন দিতে হবে না? তাদের ওই ঘটনায় জড়িত থাকার জন্য না, মানে ওই যে আশঙ্কার কথা বলছিলেন, আশঙ্কার জন্য এখন যে ধরা হচ্ছে। আপনি একটা জিনিস তো খেয়াল করে দেখতেই পাচ্ছেন, তাদের কিন্তু এখনো ওই বিষয়ে একটা কমপ্লিট ডিনায়ালের মধ্যে ওনারা আছেন। নাম্বার 1 হচ্ছে ওনারা স্বীকারই করবেন না যে ওনারা এই ধরনের একটা ভুল করেছেন। বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষের উপরে এই ধরনের একটা সহিংস আন্দোলন চালানো ওনাদের ভুল হয়েছে, এই কথাটা এখনো ওনাদের দলীয় কোনো পর্যায়ের নেতাকর্মীর মুখ থেকেই কিন্তু আমি শুনি নাই। একদম শেষ হয়ে গেছে। আমি একটা লাইন বলি যে ঠিক আছে, আপনি যারা সহিংসতা করেছে, যারা এই সহিংসতা, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, এটাই তো ওনাদের স্পিরিট। না, তারপর আপনি একটু বলেন যে আমাদের ভুল হয়েছিল, আমরা এরকম করব না। নিশ্চয়ই মনে আছে তৎকালীন সময় যখন বিএনপির কর্মসূচিটা চলছিল, আমাদের আগের প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, আপনি নিশ্চয় জানেন, তাকে গুলশানে কারা গুলি করেছিল, আজ পর্যন্ত কোনো সেই আসামিরা গ্রেফতার করা হয়নি। তখন সকল আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে তো সারা ঢাকা শহর ছিল, আজ পর্যন্ত আমরা কেন দেখি নাই কারা রিয়াজ রহমানকে গুলি করেছে,
সেই মামলার আসামি কারা, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আপনাকে এক দৃষ্টিতে দেখতে হবে না, আপনাকে 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 ফাংশনাল হতে হবে, আপনাকে এফেক্টিভ হতে হবে। আপনি যদি চান যে সকল কিছুর বিচার করবেন অথচ রিয়াজ রহমানের ঘটনার কোনো বিচার হবে না, সব ঘটনার বিচার হওয়া উচিত, তো আপনার সরকারের জাস্টিফাই করা যায়। যেসব প্রশ্নের নাই আমাদের কাছে সেগুলো আমরা জানতে চাই। অনেক ধন্যবাদ মানুষের কাছে ক্ষমা চান যে 2013 থেকে 15 সহিংসতা ভুল ছিল। দেখা হবে আবারও অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।